আসি আজকের আলোচনায়। আজকে আমরা হুলিয়া পরবর্তী আলোচনা করব। আজকে কি আলোচনা করব? আজকে আমরা আলোচনা করব সম্পত্তি ক্রোক। এই সম্পত্তি ক্রোক আসলে একজন ব্যক্তিকে আদালতে হাজির করার সর্বশেষ ধাপ। এরপরে তার আসলে আর কোনো কিছু থাকে না, তার অনুপস্থিতিতে বিচার কার্যক্রম পরিচালনা করতে হয়। তাহলে একটি মামলা বা এফআইআর হওয়ার পর আসামিকে হাজির করার ক্ষেত্রে প্রথম ধাপ তার প্রতি সমন জারি করা। তবে সব অপরাধের ক্ষেত্রে প্রথমেই সমন জারি করা হয় না, প্রথমে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তবে কিছু কিছু অপরাধ রয়েছে, ছোট অপরাধ, যেই অপরাধগুলোতে প্রথমে অভিযুক্ত ব্যক্তির প্রতি সমন ইস্যু করে আদালত, আবার কিছু কিছু ব্যক্তির প্রতি সরাসরি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করে। তাহলে কখন সমন ইস্যু করবে, কখন গ্রেফতারি পরোয়ানা ইস্যু করবে, এটা আদালত কিসের ভিত্তিতে করে? এটা করে ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিল মোতাবেক। দ্বিতীয় তফসিলের 8টি কলাম আছে। 4 নাম্বার কলামে লেখা আছে যে সংশ্লিষ্ট যে পেনাল কোডের অপরাধ, সেই অপরাধের ক্ষেত্রে আদালত প্রথমে আসামির প্রতি কি ধরনের পরোয়ানা ইস্যু করবে, গ্রেফতারি পরোয়ানা নাকি সমন। তো সেই মোতাবেক প্রথমে আদালত হয় সমন দেয়, নইলে গ্রেফতারি পরোয়ানা দেয়। গ্রেফতারি পরোয়ানা যদি কার্যকর করা না যায়, সেই ক্ষেত্রে কি করা হয়? হুলিয়া জারি করা হয়। তাহলে হুলিয়া জারির পূর্ব শর্ত কি? হুলিয়া জারির পূর্ব শর্ত হলো যে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা। অর্থাৎ কারো প্রতি যদি আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু না করে, অর্থাৎ ধরেন কোনো একটা অপরাধে একজন ব্যক্তির প্রতি আদালত কি করলো? সমন ইস্যু করলো। সমন ইস্যু করার পরেই কি আদালত ডাইরেক্ট কি হুলিয়াতে চলে যেতে পারবে? না। সমন ইস্যুর পরে অবশ্যই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে পারবে। গ্রেফতারি পরোয়ানা ইস্যু না করে কোনোভাবেই ওই আসামির সম্পত্তি না, তার প্রতি হুলিয়া জারি করতে পারবে না। হুলিয়া জারি করতে হলে অবশ্যই গ্রেফতারি পরোয়ানা ইস্যু করতে হবে। তাহলে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করার পরেই কেবল হুলিয়া জারি করা যায়, এবং হুলিয়া জারির পরে সম্পত্তি ক্রোক করা যায়। এগুলো এক একটা ধাপ বা চেইন অফ অ্যাকশন বা এক্সিকিউশন। অর্থাৎ কোনো একটা আবেদন দিলে, আমরা যখন একটা আবেদন দিই, এটা যখন যথাযথ মাধ্যম বলি, তখন কিন্তু আপনি যদি এসএফএ থাকেন, প্রথমে আপনি মেজর অফিসে দিবেন, মেজর অফিস থেকে আরআই অফিসে যাবে, আরআই অফিস থেকে হয়তো ডিসি অফিসে যাবে। এই যে এক ধাপ, এখন হুট করে আপনি ডাইরেক্ট একটা আবেদন কিন্তু ডিসি অফিসে প্রেরণ করতে পারেন না, এই ধাপগুলো শেষ না করে পারেন না। এইখানেও বিষয়টা সেম। আসামিকে গ্রেফতারের প্রথমে আসামিকে হাজির করার জন্য সমন দিবে, সমন অথবা গ্রেফতারি পরোয়ানা দিবে। গ্রেফতারি পরোয়ানা কার্যকর করা না গেলে হুলিয়া জারি করবে। হুলিয়া জারি কার্যকর করার পরও যদি আসামি আত্মসমর্পণ না করে, সেই ক্ষেত্রে সেই আসামির সম্পত্তি ক্রোক করা যাবে। ক্রোক মানে হলো সেই সম্পত্তিটাকে ফ্রিজ করে দেওয়া, সে যেন আর ব্যবহার না করতে পারে। এখন আসামি কোনোভাবে হাজির হচ্ছে না, তখন কি করা যাইতে পারে? আসামির সম্পত্তি ক্রোক করা যাইতে পারে। তবে এর আগে কিন্তু যখন এইসব আইন হয়, এর আগে গোষ্ঠী আইন ছিল। অর্থাৎ কোনো একজন ব্যক্তি অপরাধ করেছে, তার গোষ্ঠী ধরে তাদেরকে শাস্তি দেওয়া হতো। যার কারণে কিন্তু বাংলাদেশে এখন এই ট্রেডিশনটা আছে, যখন সরকারি চাকরি হয় তখন কিন্তু, এখন হয়তো প্র্যাকটিক্যালি আইনে নাই, বাট এটার কিন্তু চর্চা ছিল, বা এখনও কিন্তু বাবা বা চাচা কেউ যদি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত থাকে, এটা কিন্তু তার চাকরির ভেরিফিকেশনে বেশ প্রভাব পড়ে। তো এটা মূলত ওই গোষ্ঠী আইনের ধারাবাহিকতা। কোনো ব্যক্তির গোষ্ঠীতে যদি ডাকাত থাকে, তাহলে তার সরকারি চাকরি পাওয়া মোটামুটি অনিশ্চিত ছিল আগে। কিন্তু এখন কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এই ব্যবস্থাটা নাই, এবং গোষ্ঠী আইনও নাই। গণতন্ত্রে ইন্ডিভিজুয়ালিটি বা স্বতন্ত্রতা হলো প্রধান এবং প্রথম উপাদান। মানে হলো সেই ব্যক্তি কি করলো, হিস হিস হুস হুস, মানে যার যার তার তার। এটা একটা মজার ইংরেজি দুষ্টামি করে বলছি, এটা কোনো আবার সিরিয়াসলি নিয়েন না। মানে যার যার অপরাধ তার তার করতে হবে, এই জন্য তার তার সম্পত্তি ক্রোক করা যাবে। এখন আসামি নাই, আসামির মাকে বাবাকে কি আপনি ধরে নিয়ে যেতে পারবেন? আসামি যাতে হাজির হয়, এটা তো করা যাবে না। তখন কি করতে পারবে? তার সম্পত্তিকে ফ্রিজ করে দিতে পারবে আদালত। আদালত এই সম্পত্তি যাতে সেই ব্যক্তি বিক্রি করতে না পারে, ব্যবহার করতে না পারে, এই ধরনের একটা ব্যবস্থা গ্রহণ করবে। তো এই ব্যবস্থাটা কি? এটাই হলো ক্রোক। তাহলে এই ক্রোকের বিষয়ে 88 ধারায় আলোচনা করা হয়েছে, এবং এখানে অনেকগুলো উপধারা আছে, কিন্তু আমরা মূলত এখানে 3 এবং 4 এই দুইটা উপধারা আমাদের সূচি বইগুলোতে আছে, বা বেশিরভাগ যে সহায়িকা বই আছে এগুলোতে বেশিরভাগ 3 আর 4-এর বিষয়টা বিবরণ আছে, বাট আমরা এখানে বিস্তারিতভাবে পড়ব। প্রথম উপধারায় বলা আছে যে যদি কোনো ব্যক্তির প্রতি ফৌজদারি কার্যবিধির 87 ধারা মোতাবেক
হুলিয়া জারি করার পরও সেই ব্যক্তি যদি হাজির না হয় বা আত্মসমর্পণ না করে, তাহলে আদালত যে কোনো সময় এই হুলিয়াধীন ব্যক্তি অর্থাৎ যার প্রতি হুলিয়া জারি করা হয়েছিল সেই ব্যক্তির স্থাবর অস্থাবর যে কোনো প্রকার সম্পত্তি ক্রোক করার আদেশ প্রদান করতে পারবেন। তাহলে আদালত যে কারো সম্পত্তি ক্রোক করে, এটার এখানে ক্ষমতাটাই 88 ধারায় দেওয়া আছে। এবং এইখানে একটা গুরুত্বপূর্ণ নৈবেদ্যিক প্রশ্ন হলো যে কারো সম্পত্তি ক্রোকের আদেশ দানের পূর্ব শর্ত কি, মানে কি করার পর এই সম্পত্তি ক্রোক করতে পারবে, কি করার পর? হুলিয়া জারির পর, অর্থাৎ 87 ধারা মোতাবেক হুলিয়া জারি। তাহলে হুলিয়া জারি পূর্ব শর্ত হলো গ্রেফতারি পরোয়ানা। গ্রেফতারি পরোয়ানার আর কোনো পূর্ব শর্ত নাই, সরাসরি গ্রেফতারি পরোয়ানা আদালত ইস্যু করতে পারে। তাহলে এখানে এই অবজেক্টিভটা সম্ভবত 23 সালে বা সাম্প্রতিক সময়ে আসছিল যে হুলিয়া জারি পূর্ব শর্ত কি। তাহলে যদি অপশন আছে যে গ্রেফতারি পরোয়ানা, হুলিয়া, সমন জারি করা, এইগুলো প্রত্যেকটাই আলটিমেটলি পূর্ব শর্ত ধরে নেওয়া যায়। বাট আইনে উল্লেখ আছে কি 87 ধারার বিধান পালন করার পর সম্পত্তি ক্রোক করা যাবে। তাহলে সঠিক উত্তর হবে শুধু 87 ধারা, অর্থাৎ সম্পত্তি হুলিয়া জারি, সম্পত্তি ক্রোকের পূর্ব শর্ত হুলিয়া জারি। এরপরে আসি, আদালতের এখতিয়ার স্থানীয় সীমার মধ্যে যদি ক্রোকের আদেশ দ্বারা উক্ত ব্যক্তির যে কোনো সম্পত্তি ক্রোক করা যাবে, তবে উক্ত স্থানীয় সীমার বাইরে যদি অন্য কোনো স্থানীয় এলাকায় উক্ত ব্যক্তির কোনো সম্পত্তি থাকলে তা ওই জেলার জেলা ম্যাজিস্ট্রেট অথবা মুখ্য বিচারিক, মুখ্য মানে কি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অনুমোদন ক্রমে সেই সম্পত্তি ক্রোক করা যাবে। প্রথমে বলছে যে 87 ধারা যদি কেউ 87 ধারা বিধান পালন করার পর আসামি হাজির না হয়, তাহলে তার যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি আদালত ক্রোক করার আদেশ দিতে পারবে। এরপরে বলতেছে যদি সেই সম্পত্তিটা যে আদালতের এখতিয়ারধীনে সেই বিচারটা হচ্ছে বা যে আসামির বিচার হচ্ছে সেই আসামি সেই আদালতের এখতিয়ারের বাইরে তার সম্পত্তি আছে, সেই ক্ষেত্রে কি? সেই ক্ষেত্রে এই সম্পত্তি যেই জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ, তার মাধ্যমে তার অনুমোদন নিয়ে সম্পত্তিটা ক্রোক করতে পারবে। এটা হলো 2 উপধারার কথা। এখন আসেন গুরুত্বপূর্ণ, স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি আলোচনা করুন। সম্পত্তি ক্রোক কাকে বলে বা ক্রোক কাকে বলে, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি আলোচনা করুন। লিখিত প্রশ্ন, এখান থেকে লিখিত প্রশ্ন হয়, এইটা দিয়েই মূলত লিখিত প্রশ্ন হয়। অথবা শুধু আসতে পারে যে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি আলোচনা করুন। তো আমরা সম্পত্তির কথা বললে প্রথমে কি বলি? স্থাবর ও অস্থাবর। স্থাবর সম্পত্তিটা প্রথমে আসে, বাট এইখানে প্রথমে আলোচনা করা হয়েছে কি? প্রথমে আলোচনা করা হয়েছে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। তাহলে অস্থাবর কোন সম্পত্তি? যেই সম্পত্তি হস্তান্তরযোগ্য, নাড়াচড়া করা যায়, মাটির সাথে যুক্ত না। এই স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয়তে ধারণা দেওয়া আছে কোন জায়গায়? পেনাল কোডের 22 ধারা। পেনাল কোডের 22 ধারাটি পড়বেন, সেখানে অস্থাবর সম্পত্তি কাকে বলে এটা বলা আছে, এবং ভাষ্য পড়লে এখানে স্থাবর সম্পত্তি সম্পর্কেও জানতে পারবেন। স্থাবর সম্পত্তি কোনটা? যেমন কোনো বিল্ডিং, কোনো গাছ যেটা মাটির সাথে লাগানো, এই রকম যে সম্পত্তিগুলো আছে, ভূমি, জমি, পুকুর, এইগুলো কি স্থাবর সম্পত্তি। অস্থাবর কি? যেমন একটা মোবাইল, বই, কলম, এই রকম যেগুলো মাটির সাথে লাগানো নাই বা হস্তান্তরযোগ্য, আর হলো যে বা স্থানান্তরযোগ্য। আর ধরেন একটা গাছ, এটাকে কেটে ফেলার সঙ্গে সঙ্গে কি হয়ে যায়? অস্থাবর সম্পত্তি হয়ে যায়। গাছ হলো একটা স্থাবর সম্পত্তি, বাট গাছটা যদি কেউ কেটে ফেলে বা উপড়িয়ে ফেলে, সেটা কিন্তু সঙ্গে সঙ্গে অস্থাবর সম্পত্তিতে পরিণত হবে। তাহলে এই ধরনের অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি এখন আমরা জানবো কিভাবে অস্থাবর সম্পত্তি ক্রোক করা যায়। তাহলে আপনারা লিখবেন যে প্রথম 1 নাম্বার বা ক নাম্বার যেটা দিয়ে লিখেন, 1 হলো আটক করে। 1 নাম্বার কি? আটক করে। একটু লিখেন কষ্ট করে, এটা অল্প একটু বেশি না। 2 তত্ত্বাবধায়ক অথবা রিসিভার নিয়োগ করে। সহজ শব্দ রিসিভার, রিসিভারই লেখেন, রিসিভার নিয়োগ করে। রিসিভার একটা ইংরেজি শব্দ। এখানে মূল বিষয় হলো তত্ত্বাবধান করার জন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া, মানে কেয়ারটেকারের মতো আর কি। সেই সম্পত্তিটা সে ভোগ করবে না, বিক্রিও করবে না, জাস্ট দেখভাল করবে। এটাকে ইংরেজিতে বলে রিসিভার। বাংলায় আপনারা বানানটা হুবহু রিসিভার দিয়েও লিখতে পারেন। 1 নাম্বার হলো আটক করে, 2 নাম্বার হলো রিসিভার নিয়োগ করে। এখন আসি 3 নাম্বার। 3 নাম্বার হলো লিখিত আদেশ দ্বারা
হুলিয়াধীন ব্যক্তি অর্থাৎ যার প্রতি হুলিয়া জারি করা হয়েছিল সেই ব্যক্তি বা তার পক্ষে অপর কোনো ব্যক্তি কর্তৃক উক্ত সম্পত্তি হস্তান্তর নিষিদ্ধ করে। ধরেন তার একটা মোটরসাইকেল আছে, মোটরসাইকেলটা আপনি কি করলেন, ক্রোক করবে আদালত, কি করবে, এই মোটরসাইকেলটা প্রথমে আটক করতে পারে। 2 নাম্বার হলো যে ধরেন মোটরসাইকেল না, বড় একটা গাড়ি যেটা মুভ করা যায় না, এই ক্ষেত্রে কি করবে আদালত, প্রথমে আটক করলো, তারপরে একটা রিসিভার নিয়োগ করলো যাতে এই গাড়ির কেউ অন্য কেউ ক্ষতি করতে না পারে দেখভাল করার জন্য। 3 নাম্বার হলো যে এই এমন একটা লিখিত আদেশ দিবে যার প্রতি হুলিয়া জারি করা হয়েছিল, মানে যে হাজির হয় নাই সেই ব্যক্তি অথবা তার পক্ষে তার কোনো প্রতিনিধি, হইতে পারে তার ছেলে, হইতে পারে তার অফিসের কোনো কলিগ বা কর্মচারী, সেই ব্যক্তি যেন এই সম্পত্তি কি করতে না পারে, হস্তান্তর করতে না পারে, এটা আদালত নিষিদ্ধ করে দিবে, হস্তান্তর নিষিদ্ধ করে। এর মাধ্যমে সেই অস্থাবর সম্পত্তিটা ক্রোক করা যায়। এরপরে আরো একটি বিষয় জানবো আমরা, এটা হলো যে আদালতের নির্দেশ অনুযায়ী বা আদালত যেমন মনে করেন, যদি উপরে যে তিনটা পদ্ধতি বললাম, প্রথমত কি আটক করে, দ্বিতীয়ত কি রিসিভার বা তত্ত্বাবধায়ক নিয়োগ করে, তৃতীয়ত হলো লিখিত আদেশ দ্বারা হুলিয়াধীন ব্যক্তি অথবা তার কোনো প্রতিনিধি যাতে এই সম্পত্তি হস্তান্তর করতে না পারে এটা নিষিদ্ধ ঘোষণা করে। এই 3টা পদ্ধতি আদালত যদি বলে 3টা পদ্ধতি পালন করতে হবে অথবা যে কোনো 2টি, আদালতের নির্দেশ ক্রমে উপরের সব কয়টি অথবা যে কোনো 2টি ব্যবস্থা গ্রহণের মাধ্যমে অস্থাবর সম্পত্তি ক্রোক করা যায়। তাহলে অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি হলো 4টি টোটাল। প্রথম আটক করে, দ্বিতীয় রিসিভার নিয়োগ করে, তৃতীয় হলো যে হস্তান্তর নিষিদ্ধ করে, 4 নাম্বার আদালতের নির্দেশক্রমে উপরের সবগুলো অথবা যে কোনো 2টি পদ্ধতি গ্রহণ করে। এখন আসি আমরা স্থাবর সম্পত্তি। এটা কিন্তু লিখিত প্রশ্নের ক্ষেত্রে আপনারা ভুল করবেন ধারা লিখতে যেয়ে, এবং এখানে কিন্তু উপধারা সহকারে উত্তরটা লিখতে হবে, শুধু 88 দিবেন না, 88(3) দিবেন অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, আর 88(4) দিবেন স্থাবর সম্পত্তির পদ্ধতি। মুখে আমরা সম্পত্তির এই বিষয়টা বলতে গেলে প্রথমে বলি স্থাবর, পরে বলি অস্থাবর। এই জন্য দেখবেন যে 88(3) স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি লিখে ফেলবেন। আমি যখন লিখিত পরীক্ষা নিতাম তখন দেখতাম যে এই ধারাটায় প্রচুর ভুল করে, যার কারণে আপনাদেরকে আমি বলে দিচ্ছি যে অস্থাবর সম্পত্তিটা এখানে আগে, স্থাবর সম্পত্তিটা পরে, স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতিটা পরে আছে, অর্থাৎ 4-এ আছে, 4 নাম্বার উপধারায়। এখানে বলা হচ্ছে স্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। এবং এইখানে একটা জিনিস প্রায়শই বইগুলোতে কম তথ্যটা দেওয়া থাকে অথবা এই বিষয়টা উল্লেখ করে না, সরাসরি দখল করে, রিসিভার নিয়োগ করে, এইভাবে। এবং স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি প্রায় সেম, জাস্ট 1-2টা শব্দ পরিবর্তন আছে, আপনারা দেখবেন যে দুইটাই একই রকম। তো এখানে যেই কয়েকটা কথা কম লেখা থাকে, এটা হলো যে ক্রোকের আদেশকৃত যে সম্পত্তি সরকারকে রাজস্ব প্রদান করে, এইরকম যদি কোনো সম্পত্তি হয়, অর্থাৎ সরকারকে খাজনা বা রাজস্ব দেয় এমন কোনো সম্পত্তি হলে এই স্থাবর সম্পত্তি যে এলাকায় অবস্থিত ওই জেলার কালেক্টরের মাধ্যমে ক্রোক করতে হবে। এখন জেলার কালেক্টরকে, এটা কিন্তু ডিসি, আমরা ডিসি যদি পূর্ণরূপ বা অ্যাব্রিভিয়েশন জানি তাহলে দেখবো এখানে ডিস্ট্রিক্ট কালেক্টর, এটাকে আমরা ডিসি বলি, বাংলাতে খুব প্রচুর ব্যবহার করি, বাট হয়তো এই কালেক্টর শব্দটার বা ফুল ফর্মটা আমরা ব্যবহার করি না। ডিসির ফুল ফর্ম হলো ডিস্ট্রিক্ট কালেক্টর। তো এই ডিসি বা জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে কি করতে হবে, সেই স্থাবর সম্পত্তিটা ক্রোক করতে হবে। অর্থাৎ যদি খাজনা প্রদানকারী, খাজনা কি জমি, যদি জমি হয়, মূল খুব সহজভাবে যদি বলি, যেটা খাজনা প্রদান করে বা রাজস্ব প্রদান করে, এমন জমি হলে ওই জেলার কালেক্টরের মাধ্যমে সম্পত্তিটা ক্রোক করতে হবে। এবং অন্যান্য সকল ক্ষেত্রে নিম্নলিখিত পদ্ধতিতে সম্পত্তিটা ক্রোক করতে হবে। তাহলে এই কথাটা কেউই আমরা বলি না। স্থাবর সম্পত্তি তো বিল্ডিংও হইতে পারে, তো বিল্ডিংয়ে তো আর খাজনা দেয় না, এখানে তো কর দেয়, ট্যাক্স দেয়, বাট খাজনা বা রাজস্ব দেয় কি জমি, যেটা জমি জাতীয় কিছু থাকলে। তো এই ক্ষেত্রে অথবা যদি অন্য কোনো জমি স্থাবর সম্পত্তি রাজস্ব প্রদান করে, সেই ক্ষেত্রে জেলার কালেক্টরের মারফতে বা মাধ্যমে ক্রোক করতে হবে। আর অন্যান্য সকল স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এখন যে পদ্ধতিটা বলবো আমি, এই পদ্ধতিতে ক্রোক করতে হবে। প্রথমত দখল করে, আর অস্থাবর সম্পত্তি আটক করে। যেহেতু অস্থাবর সম্পত্তি নাড়ানো যায়, হস্তান্তর করা যায়, এটা আটক করা যায়, কিন্তু স্থাবর সম্পত্তি তো আর আটক করা যায় না। যেমন একটা পুকুর আপনি আটক করবেন কিভাবে, তো এটা কি করা যায়, দখল করা যায়।
তাহলে অনেকেই কিন্তু আবার এখানে একই শব্দ লিখে ফেলেন, আটক করে। দখল আর আটকের মধ্যে পার্থক্য আছে। আটক হলো যাকে আপনি নিয়ে যাইতে পারবেন, আটক করে, আটকিয়ে বা গ্রেফতার করে, এরকম বিষয়টা। তো সম্পত্তি তো আর গ্রেফতার করা যায় না, মানে নিয়ে যাওয়া যাবে আটক করে। আর অস্থাবর সম্পত্তি আটক করা যায়, স্থাবর সম্পত্তি দখল করা যায়। এই জন্য স্থাবর সম্পত্তি ক্রোকের প্রথম পদ্ধতিটাই হলো দখল করতে হবে বা দখল করে। দ্বিতীয়ত সেই অস্থাবর সম্পত্তির মতো রিসিভার নিয়োগ করে, অর্থাৎ সম্পত্তিটা দেখভাল করবে এরকম রিসিভার নিয়োগ করে। তৃতীয়ত কি, লিখিত আদেশ দ্বারা এই হুলিয়ানিত ব্যক্তি বা তার পক্ষে অপর কোনো ব্যক্তি যাতে কি করতে না পারে, খাজনা প্রদান করতে না পারে বা সম্পত্তিটা হস্তান্তর না করতে পারে। তাহলে স্থাবর সম্পত্তির ক্ষেত্রে এখানে একটা শব্দ এখানে বেশি আছে, এটা হলো যে হুলিয়াদিন ব্যক্তি বা তার প্রতিনিধি হয়ে অপর কোনো ব্যক্তি যাতে কি করতে না পারে, খাজনা প্রদান করতে না পারে, খাজনা প্রদান নিষিদ্ধ করে দিবে, অথবা সম্পত্তিটা যাতে হস্তান্তর করতে না পারে, মানে বিক্রি করতে না পারে, এই বিষয়টা মাধ্যমে সেই সম্পত্তি ক্রয় করা যায়। এবং 4 নাম্বার যে পদ্ধতি, এটা সেই অস্থাবর সম্পত্তির মতোই। কিরকম, আদালতের নির্দেশ অনুযায়ী উপযুক্ত মানে উপরে উল্লেখিত সকল ব্যবস্থা অথবা যে কোনো দুইটি ব্যবস্থা গ্রহণ করে সেই স্থাবর সম্পত্তি ক্রয় করা যায়। এই হলো স্থাবর সম্পত্তি ক্রয়ের পদ্ধতি। এখান থেকে কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, সবাই একটু লিখেন যে একটা বাড়ির কাজ। বাড়ির কাজ কি, ক্রোক কাকে বলে, স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি আলোচনা করুন। এটা হলো আপনাদের লিখিত কাজ, লিখিত বাড়ির কাজ। এখন লিখবেন, লিখে প্রয়োজনে আমার পার্সোনাল মেসেঞ্জারে দিবেন, অথবা এই গ্রুপেও দিতে পারেন। দেখবো যে নিজে নিজে বই না দেখে সাজাবেন, কে কত সুন্দর করে সাজাতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, এটা থেকে প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবার অনেক আছে। এখন আসেন, এটা তো স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি আলোচনা করলাম। এখন যদি সম্পত্তিটা হয় কি জীবন্ত প্রাণী বা পচনশীল কোনো বস্তু, এই ক্ষেত্রে আপনি কিভাবে সম্পত্তিটা ক্রয় করবেন বা পরবর্তী কার্যক্রমগুলো কি হবে। এখন জীবন্ত প্রাণী অথবা পচনশীল বস্তু, পচনশীল বস্তু কেমন, এটা হতে পারে ধরেন মাছ, মাছ অথবা হতে পারে লবণ, লবণ পচনশীল না বাট গলে যায় রাখলে, অথবা হতে পারে কোনো কেমিক্যাল, অথবা হতে পারে কোনো জলীয় পদার্থ যেটা হলো যে উড়ে ভ্যানিশ হয়ে যেতে পারে বেশিক্ষণ আটকে রাখলে, এরকম। অথবা হতে পারে ধরেন একজনে ধরেন হাঁসের বাচ্চা নিয়ে যাচ্ছে বা হাঁসের বাচ্চা আছে এরকম একটা গাড়ি সহ ক্রয় করলেন কোনো কারণে, সেই ক্ষেত্রে আসলে পরবর্তী পদ্ধতিটা কি। তাহলে কোনো জীবন্ত প্রাণী অথবা এরকম পচনশীল প্রকৃতির কোনো সম্পত্তি যদি ক্রয় করা হয়, তাহলে আদালত প্রয়োজন মনে করলে উক্ত সম্পত্তি কি করতে পারবেন, বিক্রয়ের আদেশ দিতে পারবেন। এবং এরূপ ক্ষেত্রে বিক্রয়ের লব্ধ অর্থ কি করবেন, আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবহৃত হবে। আদালত যদি বলে সরকারি কোষাগারে জমা দিয়ে রাখতে, জমা দিয়ে রাখবে, অথবা আদালতের নির্দেশ, আদালত যা আদেশ করবেন সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। তাহলে জীবন্ত প্রাণী বা পচনশীল বস্তু ক্রয়ের ক্ষেত্রে করণীয় হলো, আদালত যদি মনে করে এই সম্পত্তি বিক্রি করে দেওয়া উচিত বা এটা মালিকের জন্য বেশি কল্যাণকর, তাহলে উনি এটা বিক্রি করে দিয়ে অর্থটা তিনি ব্যবহারের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে এই জন্য নির্দেশ দিবেন, এবং আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। এখন আসেন, এই যে আপনি সম্পত্তি ক্রয় করলেন, এই সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তির মালিকানা অথবা সত্ত্ব থাকে তাহলে কি করবেন। ধরেন জৈনেক হরপ্রসাদ বর্মন, তার সম্পত্তি ক্রয় করা হলো একটা 5তলা বিল্ডিং, কারণ সে হাজির হয় না, তার প্রতি আদালত গ্রেফতারি পরোয়ানা ইস্যু করেছে, হুলিয়া জারি করেছে, তাও সেই ব্যক্তিকে আদালত হাজির করতে পারছে না, এই জন্য এর একটা 5তলা বিল্ডিং আছে, এই বিল্ডিংটা ক্রয় করলো। ক্রয় করার পর দেখা গেল যে এইখানে সে একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিল, 5তলা বিল্ডিং এর একটা ফ্ল্যাট বিক্রি করে দিয়েছিল, কিন্তু আদালত কি করেছে, পুরো 5তলা বিল্ডিংটাই ক্রয় করে ফেলছে তার মালিকানা মনে করে। কিন্তু দেখা গেল কি এইখানে এই হুলিয়াদিন ব্যক্তি মানে হরপ্রসাদ বর্মন ছাড়াও অন্য ব্যক্তির সম্পত্তি বা মালিকানা আছে, তখন কি করা যাবে, এই সম্পত্তি তো সে ক্রয় করতে পারে না, কারণ কি বললাম, গণতান্ত্রিক দেশে ইন্ডিভিজুয়ালিটি, অর্থাৎ যে অপরাধ করেছে তার বিষয়ে আপনি ব্যবস্থা নিতে পারবেন, অন্য কোনো ব্যক্তি তো এখানে দায়ী না।
যদি এখানে তার ভাইয়ের ওয়ারিশ থাকে, এই ওয়ারিশ দ্বারা এসে দাবি করতে পারে যে না, এটা তো আমার পৈতৃক সম্পত্তি, এটা হরপ্রসাদের ব্যক্তিগত মালিকানা সম্পত্তি না, সে বড় ভাই বা ছোট ভাই, সে তাকে আমি মানে ব্যবহার করার জন্য দিয়েছি, বাট এখানে আমার মালিকানা আছে বা সত্ত্ব আছে। তখন কিন্তু তারা এটা কি করতে পারবে, আপত্তি জানাতে পারবে। এবং এই আপত্তিটা কি করতে হবে, সেই ক্রোকের আদেশ প্রদানকারী আদালত কি করবে, এটা তদন্ত করাবে, এবং করায়া যদি মনে করে যে এই দাবির সম্পূর্ণ অংশই সত্য, তাহলে তো সেটা ছেড়ে দিতে হবে। আর যদি বলে যে অংশ তো কিছু মেনে নেওয়া যায়, মানে কিছু সত্য কিছু মিথ্যা, তাহলে যতটুক সেই ব্যক্তির সম্পত্তি আছে অতটুক কি করতে হবে, ছেড়ে দিতে হবে। বুঝতে পারছেন? কোনো ক্রোকৃত সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তির মালিকানা থাকে, সেই ক্ষেত্রে কি পদ্ধতি, এটা আছে 88 ক। তবে আরেকটা এখানে বিষয় জেনে রাখেন, ধরেন কেউ একজন এরকম আপত্তি জানালো, আপত্তি জানানোর পর সেই ব্যক্তি মারা গেল, তাহলে এই ব্যক্তির আপত্তির ভিত্তিতে সেই ব্যক্তির যে ওয়ারিশদার আছে তারা কিন্তু, ধরেন হরপ্রসাদ এর ভাই আইসা দাবি করলো যে এই 5তলা বিল্ডিংটাতে আমার বাবার সম্পত্তি, এটা আমারও এখানে অধিকার আছে। এই আবেদন দেওয়ার পর এই ব্যক্তি, এই সম্পত্তি ক্রোক হয়েছে ভাইয়ের ইয়েতে, কোনো কারণে মারা গেল, তখন তার যে সন্তান আছে, অর্থাৎ হরপ্রসাদের ভাস্তা বা ভাইস্তি যদি কেউ থাকে, তারা এসে কিন্তু এর প্রতিনিধি হিসেবে এই দাবি বা আপত্তি বা মামলা পরিচালনা করতে পারবে। অর্থাৎ উত্তরাধিকারী কেউ থাকলে সেও কিন্তু এটা দাবি করতে পারবে। এটা হলো 6 ক। এখন আসি 6 খ। এটাতে বলা হচ্ছে যে প্রকৃত সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তির মালিকানা সত্ত্ব থাকে, তাহলে ক্রোকের আদেশ দানকারী যে আদালত, সেই আদালত বা সম্পত্তিটা যে স্থানীয় সীমার মধ্যে অবস্থিত, সেই স্থানীয় সীমার জেলা ম্যাজিস্ট্রেট অথবা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ক্রোকৃত সম্পত্তি সংক্রান্তে কি করতে পারবে, আপত্তি বা দাবি উত্থাপন করা যাবে। তাহলে যেই এলাকায় সেই সম্পত্তিটা অবস্থিত, সেই স্থানীয় সীমার জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটে যদি অন্য কারো এই ক্রোকৃত সম্পত্তিতে কোনো মালিকানা বা সত্ত্ব থাকে, তাহলে তারা কি করতে পারবে, দাবি জানাতে পারবে বা আপত্তি জানাতে পারবে। মূল কথা আপিল করতে পারবে ওই জায়গায়, বা একটা অভিযোগ দিতে পারবে যে আমার সম্পত্তি কেন ক্রোক করা হলো, অপরাধ করেছে হরপ্রসাদ শাস্ত্রী, কিন্তু আমি তো এখানে দোষ করি না, আমার সম্পত্তি কেন ক্রোক করা হলো। তাহলে এই আবেদনটা কোথায় জানাবে, সেই সম্পত্তি যেই জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধীনস্থ এলাকায়, সেই ম্যাজিস্ট্রেটের কাছে বা জেলা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে দাবিটা জানাইতে হবে। এটা ছিল 6 খ। এখন আসি 6 গ। ঘ আর কি, ঘরের ঘ। এখানে বলা হচ্ছে যে প্রকৃত সম্পত্তিতে যদি অন্য কোনো ব্যক্তির দাবি করা মালিকানা অথবা সত্ত্ব আংশিক অথবা সম্পূর্ণ অগ্রাহ্য করা হয়, মানে সে দাবি করলো যে এখানে আমার সম্পত্তি আছে, বাট আদালত এটা খারিজ করে দিল, তাহলে এই যে যেই তারিখে খারিজ করবে, আদেশ দিবে যে না এটা গ্রহণ করা হইল না তার দাবিটা, সেই আদেশ দানের তারিখ থেকে 1 বছরের মধ্যে সে কি করতে পারবে, মামলা রুজু করতে পারবে। অর্থাৎ এই আদেশের বিরুদ্ধে মামলা বা আপিল যদি বলি, যদিও শব্দটা এখানে মামলায় বলা হচ্ছে, বাট বোঝানোর স্বার্থে আমি আপনাদের বলছি যে আপিল করতে পারবে বা এই বিষয়ে মামলা রুজু করবে যে আমার দাবি কেন, তার তো সম্পত্তি আছে, বাট আদালত এটা অগ্রাহ্য করে দিল, অগ্রাহ্য করে আদেশ দিল যে না, এখানে তার সম্পত্তি নাই বা দাবি গ্রহণযোগ্য না। সেই ক্ষেত্রে এই আদেশটা যেদিন দিবে যে গ্রহণযোগ্য না, সেই আদেশ দানের 1 বছরের মধ্যে কি করতে পারবে, মামলা রুজু করতে পারবে। তাহলে গুরুত্বপূর্ণ এখানে একটা অবজেক্টিভ, যে প্রকৃত সম্পত্তিতে অন্য কোনো ব্যক্তির দাবি করা বা মালিকানা বা সত্ত্ব মানে মালিকানা আর কি, আংশিক বা সম্পূর্ণ অগ্রাহ্য করা হলে কত দিনের মধ্যে মামলা রুজু করতে পারবে, ভুক্তভোগী কত দিনের মধ্যে মামলা রুজু করতে পারবে, কতদিন, 1 বছর। 1 বছরের মধ্যে কি করতে পারবে, মামলা রুজু করতে পারবে। এরপরে আসি যে এই যে হুলিয়াধীন ব্যক্তির হুলিয়ায় উল্লেখিত সময়সীমার মধ্যে যদি এই ব্যক্তি কি করে, আদালতে উপস্থিত হয়ে যায়, তাহলে কি করতে হবে, আদালত এই ক্রোকৃত সম্পত্তি মুক্ত করে দিবেন। অর্থাৎ হুলিয়ায় যে 30 দিনের সময় আদালত দিয়েছিল, সেই উল্লেখিত সময়ের মধ্যে যদি সেই ব্যক্তি হাজির হয়ে যায়, তাহলে কি করতে হবে, ওই ব্যক্তির প্রকৃত সম্পত্তি মুক্ত করে দিতে হবে। এরপরে আসেন
হুলিয়াধীন ব্যক্তি যদি হুলিয়ায় উল্লেখিত সময়সীমার মধ্যে উপস্থিত না হয়, সেই ক্ষেত্রে এই সম্পত্তি যে ক্রয় করা হলো এটা কি করতে হবে? এটা হবে সরকারের এখতিয়ারভুক্ত বা বাজেয়াপ্ত হয়ে যাবে, সরকারের অধীনে চলে যাবে। আপনাকে 30 দিনের সময় দিল, সেই সময়ের মধ্যে আপনি কি করলেন না, হাজির হলেন না। এই ক্ষেত্রে পরবর্তী ধাপ হলো আপনার সম্পত্তি ক্রয় করলেও আপনি যখন হাজির হবেন না, তখন আদালত কি করবে, সেই সম্পত্তিটা বাজেয়াপ্ত করে দিবে, আপনি আর ব্যবহার করতে পারবেন না। তবে ক্রোকের তারিখ হতে 6 মাস অতিক্রান্ত না হওয়া পর্যন্ত কি করতে পারবেন না আদালত, এই ক্রোকৃত সম্পত্তি অন্য কোনো ব্যক্তি যদি মালিকানা দাবি না করে তাহলে 6 মাসের মধ্যে বিক্রি করতে পারবেন না। আর যদি অন্য কেউ এসে দাবি করে তাহলে প্রথমে সেই দাবি নিষ্পত্তি করতে হবে। আরেকজন এসে কি করলো, দাবি করলো যে এখানে আমার মালিকানা আছে, তখন তো আর 6 মাসের মধ্যেও পারবে না। যদি 6 মাসের মধ্যেও সেই মালিকানা নিষ্পত্তি করতে না পারে, তাহলে এই মালিকানা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিক্রি করতে পারবে না। তবে যদি আর কেউ দাবি করলো না, ধরেন যেই সম্পত্তিটা, যেই হরপ্রসাদ শাস্ত্রীর বাড়িটা আমরা কি করলাম, ক্রয় করলাম, এই ক্রয়কৃত বাড়িটি সম্পর্কে কোনো দাবি আসলো না, দাবি দেওয়া নাই আর, মানে ওনার নিজেরই একান্ত সম্পত্তি, সেই ক্ষেত্রে আদালত 6 মাস অতিক্রান্ত, 6 মাস ওয়েট করবে, বিক্রি করবে না। 6 মাস অতিক্রান্ত হওয়ার পর আদালত কি করবে, এটা বিক্রয় করতে পারবে, কিন্তু 6 মাসের আগে কি করতে পারবে না, বিক্রয় করতে পারবে না। হরপ্রসাদ হাসে, সে আমার ব্যাচমেট, যার কারণে তার নামটা আমি শাস্ত্রী হিসেবে ব্যবহার করছি। শাস্ত্রী হলো যে শাস্ত্র জানে, মানে খুব সম্মানিত একটা পদ কিন্তু হরপ্রসাদ শাস্ত্রী। যাই হোক, এটা মজা করে নিছি, মন খারাপ করবা না, হ্যাঁ। আচ্ছা, এখন আসেন এই যে ব্যক্তি সম্পত্তি ক্রয় করা হয়েছে, এই সম্পত্তিটা যদি কি হয়, অতি দ্রুত ও পচনশীল হয় বা স্বাভাবিকভাবে পচনশীল হয়, তাহলে কি করতে পারবে, মালিকের পক্ষে যদি এটা বিক্রি করে দেওয়া উপযুক্ত মনে করে আদালত, তাহলে আদালত বিক্রয় করে দিবেন। এখানেও আইসা শেষমেশ এই কথাটা আবার বলছে। ধরেন কোনো একজন ব্যক্তি সম্পত্তি ক্রয় করলেন, কি সম্পত্তি, সেটা হলো ধানের ক্ষেত, ধান পেকে গেছে। এখন আদালত কি সেটা পাহারা দিয়ে দিনের পর দিন রাখবে, অথবা ধান তো নুয়ে পড়তেছে, পাকার পরে আমরা জানি ধান জমিতে নষ্ট হয়ে যাবে, তো আদালত কি করবে, এটা বিক্রি করার ব্যবস্থা করে দিবে। বিক্রি করে মালিকের পক্ষে এটা মঙ্গলজনক। অথবা ধরেন তার গৃহপালিত সরি পশু আছে, ছাগল আছে, অথবা হাঁস আছে, মুরগি আছে, তো এইগুলো আদালত কতদিন ক্রয় করে রাখবে, ক্রয় করে যদি এটা মালিকের পক্ষে বিক্রয় করে দেওয়াটাই মূলত যদি মঙ্গলজনক হয়, আদালত এটা বিক্রয় করে দিতে পারবেন, এখানেও বলা হয়েছে। তাহলে আমরা এখানে ক্রয়ের পদ্ধতি এবং পরবর্তী কার্যক্রমগুলো ধাপে ধাপে জানলাম। এখন আসেন, যদি একটা সংজ্ঞা চায় যে ক্রোকি পরোয়ানা কাকে বলে, যেমন গ্রেফতারি পরোয়ানা, এখানে ক্রোক করা হয় যে পরোয়ানা মূলে, এই পরোয়ানাটাকে বলে কি, ক্রোকি পরোয়ানা, মানে ক্রোক করার যে পরোয়ানা। তো গ্রেফতার হলো 46 ধারা, আর গ্রেফতারি পরোয়ানা কত, 75 ধারা। তাহলে ক্রোক 88 ধারা, বা ক্রোকি পরোয়ানাও কিন্তু এই 88 ধারাই। তাহলে একটু সংজ্ঞাটা আমরা লিখি, যদিও আমি আপনাদেরকে শীটের মধ্যে সংজ্ঞাটা দিয়ে দিব, তারপরে একটু লিখি। ক্রোকি পরোয়ানা, কোনো আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির, কোনো আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 75 ধারায় গ্রেফতারি পরোয়ানা এবং 87 ধারায় হুলিয়া জারির পরও যদি আসামিকে গ্রেফতার করা না যায়, বা হুলিয়াধীন ব্যক্তি আত্মসমর্পণ না করে, আমি আবারও বলছি, কোনো আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 75 ধারা মোতাবেক গ্রেফতারি পরোয়ানা, শাহিন প্রশ্ন পরে শুনবো, একবারে শেষ করে দিই, কারণ স্ক্রিনে রেকর্ড করলে প্রচুর পরিমাণে জায়গা খায়, এটা আপলোড দেওয়া যায় না। আজকে ইউটিউবে একটা ভিডিও দিয়ে তারপরে আপনাদেরকে প্রথম ভিডিওটা দিলাম, অনেকেই ভিডিও পায় নাই, তো পরে প্রশ্নটা শুনবো, একটু লিখে রাখেন। ক্রোকি পরোয়ানা হলো কি, কোনো আসামির বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 75 ধারায় গ্রেফতারি পরোয়ানা এবং 87 ধারায় হুলিয়া জারির পর যদি গ্রেফতার কার্যকর করা না যায়, অথবা হুলিয়াধীন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে, তখন তাকে আদালতে আত্মসমর্পণে বাধ্য করার জন্য তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তকরণ বা সরকারি হেফাজতে নেওয়ার জন্য আদালত কর্তৃক স্বাক্ষরিত ও সিলমোহরকৃত যে পরোয়ানা ইস্যু করা হয়, তাকে ক্রোকি পরোয়ানা বলে। আর এটাই কিন্তু আমরা ক্রোকের সংজ্ঞায় লিখতে পারি, জাস্ট শুধু এখানে এই আদালত কর্তৃক উক্ত ব্যক্তির সম্পত্তি
সরকারি হেফাজতে নেওয়াই হলো ক্রোক। জাস্ট এখানে স্বাক্ষরিত সিলমোহরকৃত পরোয়ানামূলে কোনো ব্যক্তির সম্পত্তি, স্থাবর ও অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তকরণ বা সরকারি হেফাজতে নেওয়াই হলো ক্রোক। তাহলে একই সংজ্ঞা, জাস্ট একটা দুইটা শব্দ চেঞ্জ করে দিলেই ক্রোক এবং ক্রোকি পরোয়ানার সংজ্ঞা হয়ে যাচ্ছে। যদি আমি গ্রুপে ইয়েতে দিয়ে দিব 100 পর্যন্ত আলোচনা শেষ হলে, আপনারা তারপরে নিজেরা লিখে এটা চর্চা করবেন। তাহলে একটা বাড়ি কাজ দিয়েছিলাম হলো যে স্থাবর ও অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি। হ্যাঁ, আমরা কি আজকে আরো নতুন ধারা আলোচনা করবো? কারণ এই ধারাগুলো বেশ বড় বড় ধারা, একটা ধরলে কিন্তু আরো বেশ অনেকক্ষণ লেগে যাবে। আপনারা যদি বলেন তাহলে আরো আলোচনা করব, বাট যদি বলেন যে না এটা, তাহলে আর একটু রিক্যাপ করবো, এটার আবার পুনরায় আলোচনা করব। এক দুইজন বলেন। না, এটা রিক্যাপ করলে হবে। ঠিক আছে, তাহলে একটু রিক্যাপ করি এই ধারাটা আবার।